আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন ইডব্লিউ ভিলা মেডিকা রোগবিহীন ইচ্ছেমতো জীবন। আমি মাহফুজা ফারিয়া আপনাদের সাথে থাকছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অবাঞ্ছিত লোম এবং তার কারণ, প্রতিকার এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যে বিশেষ একজন উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডক্টর আসমা তাসনিম খান। তিনি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, লেজার অ্যান্ড কসমেটিক সার্জন এবং অ্যান্টি এজিং স্পেশালিস্ট হিসেবে ইডব্লিউ ভিলা মেডিকাতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। এই রোগবিহীন ইচ্ছে মতো জীবন এত সুন্দর একটি টাইটেল সহ নাম সহ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবাঞ্ছিত লোম, এই সমস্যাটা নিয়ে। এবং দেখা যায় যে টিনেজ এজ থেকে অনেকে এই সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে মেয়েরা বুঝে না যে কার কাছে যাবে, কোথায় শেয়ার করবে। অনেক সময় লোকের সম্মুখে যেতে লজ্জা বোধ করে এবং সোসাইটি থেকে নিজেকে আড়ালে রাখে। আসলে অবাঞ্ছিত লোম বিষয়টা কি? অবাঞ্ছিত লোম শুনলে আমাদের সামনে একটা মেয়ের চেহারা ভেসে ওঠে, তাই না? ব্যাপারটা কিন্তু মোটো সেটা না। অবাঞ্ছিত লোম একটা মেয়ের জন্য অবাঞ্ছিত হতে পারে, একটা ছেলের জন্য কিন্তু সেরকমই হতে পারে। লাইক একটা পার্সনের যদি ফুল ফেসে প্রয়োজনের তুলনায় অনেক বেশি হেয়ার বা লোম থাকে, সেটা তার জন্য অবাঞ্ছিত হতে পারে। কারো হয়তো বা আপনার আইব্রাউটা একটু মোটা, সেটা তার জন্য অবাঞ্ছিত। কারো হয়তো কানে একগুচ্ছ চুল আছে, কিংবা কারো হয়তো যে সেকেন্ড চিং এখানে হয়তো অনেকগুলো একগুচ্ছ লোম, সেটা তার জন্য আনওয়ান্টেড। কিংবা কারো দেখা যায় আপনার হাতে, পায়ে, বুকে, পিঠে অনেক বেশি লোম আছে, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সেটা তার জন্য কিন্তু অবাঞ্ছিত। ইভেন আন্ডার আর্মস, বিকিনি লাইন, এগুলো তো আমাদের প্রত্যেকটা পার্সনের জন্যই অবাঞ্ছিত লোম, তাই না? ম্যাম, এখন একটু জানতে চাইবো যে আসলে অবাঞ্ছিত লোমের উৎসটা কোথায়, মানে কি কি কারণে আমরা অবাঞ্ছিত লোমের সমস্যার সম্মুখীন হচ্ছি? অবাঞ্ছিত লোমের কারণ অনেকগুলো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল যেটা বলতে হবে জেনেটিক, যেটা হচ্ছে যে ফ্যামিলিতে যদি বাবা মা কিংবা হচ্ছে বড় ভাই বোন বা অন্য কারো যদি এই ধরনের এক্সেসিভ হেয়ার বা লোমের প্রবণতা থাকে, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশনেও আপনার এই ধরনের অবাঞ্ছিত লোম দেখা যায়। তাছাড়া হচ্ছে সেকেন্ড যেটা বলতে হবে হরমোনাল ইনফ্লুয়েন্স। হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু আমাদের অনেক বেশি হেয়ারের আধিক্যতা দেখা যায়। কি হয় যে আমাদের বডিতে অনেক ধরনের গ্ল্যান্ড আছে, লাইক পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এইসব গ্ল্যান্ডগুলো থেকে আমাদের এন্ড্রোজেন নামের একটা হরমোন সিক্রেশন হয়, যেটার এক্সেসিভ অ্যামাউন্ট যদি সিক্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অবাঞ্ছিত লোম দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্টলি দেখা যায় যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা পিসিওএস আমরা বলি। এই ডিজিজটা হয় কি, একটা মেয়ের রিপ্রোডাক্টিভ এজ, দ্যাট মিনস বাচ্চা ধারণ বা গর্ভধারণ করতে পারে যে বয়স পর্যন্ত, সেই বয়স পর্যন্ত এই রোগটা কিন্তু হয়। এখানে কি হয় যে ওভারিতে মাল্টিপল সিস্ট আসে। সেই সিস্টগুলো কি করে, আপনার সিস্টগুলোর কারণে আপনার ওই ওভারি থেকে এক্সেসিভ অ্যামাউন্টের অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন হয়। সো ওই হরমোনটা কিন্তু অনেকগুলো ফিচার নিয়ে আমাদের বডিতে দেখা যায়। কেউ হয়তো মোটা হয়ে যাচ্ছে, পাশাপাশি দেখা যায় যে চেহারা ভর্তি অনেক ব্রোন আসতেছে, স্ট্রেচ মার্ক আসতেছে, আনওয়ান্টেড হেয়ার হচ্ছে ফেসে, নেকে, ইভেন চেস্টে, আর অনেক ধরনের ফিচার নিয়ে আসে। এই ডিজিজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কিন্তু আপনার আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম। তাছাড়া আরো যদি বলতে হয় যে আমরা কিন্তু আমাদের বডির বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিই। সো এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার একটা সাইড ইফেক্ট হিসেবে কিন্তু অনেক সময় এই ধরনের আনওয়ান্টেড হেয়ারগুলো আসে। তাছাড়া হচ্ছে আপনার এই যে পিসিওএস এর কথা বললাম, সেটার একটা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা হচ্ছে কি জন্ম বিরতিকরণ বড়ি, এটা আমরা নিচ্ছি অনেকেই বা প্রেসক্রিপশনে করতে হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে। সেটাও কিন্তু একটু লম্বা সময় ধরে খেলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এরকম অবাঞ্ছিত লোমের প্রবণতা থাকে। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের তো একটা ট্রেন্ড চলে আসছে না যে একটু ফর্সা হতে হবে। সো এই ফর্সা হওয়ার জন্য কিন্তু বাজারে
অনেক ধরনের ক্রিম এখন অ্যাভেলেবেল, এবং প্রমোশনগুলো এমনভাবে হচ্ছে যে আমরা খুব ইজিলি অ্যাট্রাক্ট হচ্ছি। হ্যাঁ, সো পেশেন্টরা হয় কি যে এই ক্রিমগুলো নিয়ে এসে হঠাৎ করে লাগানো শুরু করে, প্রথম দিকে হয়তো একটা ভালো ইফেক্ট পাচ্ছে, বাট আফটার 1 মান্থ বা 2 মান্থস ইভেন যখন হয়তো উনি ক্রিমটা স্টপ করে দিচ্ছেন লাগানো, সেই সময়ও কিন্তু দেখা যায় যে আপনার এই ধরনের সাইড ইফেক্টগুলো আসতে থাকে। এবং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইড ইফেক্ট বা ফিচার কিন্তু আপনার এই আনওয়ান্টেড হেয়ার। আরেকটা জিনিস বলতে চাবো, যেটা হচ্ছে খুব মানে ইদানিং পেশেন্টদের মধ্যে খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু ডায়েট করি না, অনেকেই এখন তো ফিটনেসটা নিয়ে আমরা অনেক সচেতন হয়ে যাচ্ছি। সো অনেকে হয় কি যে আপনার বুঝে না বুঝে ডায়েট করছেন, কিংবা অনেকে জিমে যাচ্ছেন, মাসল বিল্ড করতে চাচ্ছেন। সো প্রোটিন পাউডার বা প্রোটিন শেক এই ধরনের কিছু সাপ্লিমেন্ট কিন্তু নিচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে মাসল কিন্তু বিল্ড আপ হয়, কিন্তু দেখা যায় যে এই জিনিসগুলোর মধ্যে স্টেরয়েড মিক্স করা থাকে। হ্যাঁ, স্টেরয়েড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে আপনার লং টার্ম ইউজের ক্ষেত্রে বডিতে আনওয়ান্টেড হেয়ার আসবেই। সেটা যে কিছুক্ষণ আগে আমি ফর্সা হওয়ার ক্রিমের কথা বললাম, সেটা ইনডিরেক্টলি কিংবা হচ্ছে এরকম স্টেরয়েড গুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে বা অনেক নামে অ্যাভেলেবেল আছে বাজারে, সেগুলো বুঝে না বুঝে ফর্সা হওয়ার ক্রিম হিসেবে কিন্তু অনেকেই ইউজ করছেন, এবং আনওয়ান্টেড হেয়ার কিন্তু ইজিলি গ্রো করছে। আমরা জেনে নিলাম যে অবাঞ্ছিত লোম আসলে কি কি কারণে হচ্ছে। সেখান থেকে আপনি ইতিমধ্যেই বললেন যে এটার সাথে অনেকটাই লাইফস্টাইল রিলেটেড, এবং আমাদের অনেক ধরনের রোগের বহিঃপ্রকাশ হিসেবেও কিন্তু অবাঞ্ছিত লোমটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে চিকিৎসা পদ্ধতিটা কিভাবে দিচ্ছেন? আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, আমি কিন্তু আগে ফাইন্ড আউট করার ট্রাই করি, সেটা হিস্ট্রি নিয়ে হোক কিংবা হচ্ছে সেটা ইনভেস্টিগেশন হোক বা যেভাবেই হোক না, কারণ আমি আগে রিজনটাকে ফাইন্ড আউট করার ট্রাই করি। বিকজ আমি হয়তো আনওয়ান্টেড হেয়ারটাকে মেডিসিন কিছু লাগানোর জন্য কিংবা হচ্ছে লেজার, আমি ডেফিনেটলি লেজার তো করতেই হবে, লেজার হেয়ার রিডাকশন করতেই হবে, সেটা করে হয়তো আমি কমিয়ে নিয়ে আসলাম বা একটা লেভেল পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সেটার যে রিজনটা থাকে বা কজটা থাকে, কারণটা, সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট না করব, হেয়ার কিন্তু গ্রো করতেই থাকবে। আমি সরিয়ে নিয়ে যাচ্ছি হেয়ারটাকে এখন যেটা আছে, বাট এক্সিস্টিং কিন্তু হেয়ার আবার চলেই আসবে। সো দ্যাট ফাইন্ড আউট করতে হবে রিজনটাকে, সেটার জন্য আমাদের হয়তো অনেক মেডিসিন দিতে হয়। ইভেন কখনো কখনো কিন্তু আমাদের গাইনোকোলজিস্ট কিংবা হচ্ছে ইন্টারনাল মেডিসিনের ডক্টরদের সাথে কনসাল্ট করেও কিন্তু আমাদেরকে এই ট্রিটমেন্টে আসতে হয়। সো মেডিসিনও যেমন লাগবে, ঠিক লেজার হেয়ার রিডাকশন যেটা, সেটাও লাগবে। এখানে আপনি একটা কথা বললেন, হেয়ার রিডাকশন। আমাদের অনেকের মধ্যে কিন্তু এই কনফিউশনটা থাকে, অনেকে বলে হেয়ার রিডাকশন, অনেকে বলে হেয়ার রিমুভাল। দুইটা মানে আসলে কি বোঝায়, এটা নিয়ে একটু ক্লিয়ার করতে। লেজার হেয়ার রিমুভাল এই কথাটা না আমরা অনেক অনেক শুরু থেকেই শুনে আসছি। হ্যাঁ, বাট এই কথাটা একটু চেঞ্জ হয়ে এখন লেজার হেয়ার রিডাকশনে চলে আসছে। এটার পিছনে কারণ হচ্ছে কি, 100% রিমুভাল ইজ নট পসিবল। হ্যাঁ, 100% পসিবল না এই ক্ষেত্রে, যে আমরা কিন্তু 85 থেকে 90% পর্যন্ত হেয়ার রিডাকশন করতে পারি, মানে রিমুভ করতে পারি হেয়ারটাকে। বাট এক্সিস্টিং যে হেয়ারটা রয়ে যায় ভেরি ফাইন অ্যান্ড ভেরি থিন, যেটা আসলে চোখে দেখা যায় না, নর্মালি দেখা যায় না। সো ওই লেজার হেয়ার রিমুভাল কথাটা না বলে আমরা লেজার হেয়ার রিডাকশনটাকে যদি বলি, এটা মনে হয় আরো সুন্দর শোনায়, সেজন্যই বেসিক্যালি সেরকম কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও পরামর্শের জন্য। এখন আমরা নিয়ে নিব ছোট্ট করে একটি বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট করে বিরতি। ফিরে আসবো ব্রেকের পর ইডব্লিউ ভিলা মেডিকা, রোগবিহীন ইচ্ছামতো জীবনে। সে পর্যন্ত সাথে থাকুন। ইডব্লিউ ভিলা মেডিকা, বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। বয়স ধরে রাখা, ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগের ক্ষেত্রে আমাদের উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি এবং থেরাপি মানব শরীরে অভাবনীয় প্রভাব ফেলতে সক্ষম। ইডব্লিউ ভিলা মেডিকা এখন বাংলাদেশে, নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সোভানবাগে।
EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW Villa Medicaয় আমরা নিশ্চিত করছি জীবন আপনাকে কখনোই হতাশ করবে না। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এস্থেটিক এবং রিজেনারেটিভ স্বাস্থ্যসেবার এক অনন্য কেন্দ্র। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW Villa Medica এখন বাংলাদেশে নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সুবহানবাগে। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছিলেন EW Villa Medica রোগবিহীন ইচ্ছেমতো জীবন। আমাদের সাথে আছেন বিশেষ অতিথি ডক্টর আসমা তাসনিম খান। ম্যাম, এখন আমি যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে লেজার হেয়ার রিডাকশনের ক্ষেত্রে আপনারা কি কি লেজার ব্যবহার করছেন? লেজার কিন্তু অনেক ধরনের আছে। হেয়ার রিডাকশনের জন্য কিন্তু অনেকগুলো লেজার একসাথে কাজ করা যায়। লাইক আমাদের সাবকন্টিনেন্টে আমাদের যে কালার, আমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লং পালস ইন্ডিয়াক। হ্যাঁ, তাছাড়া হচ্ছে ডায়োড আছে, আলেকজান্ড্রাইড আছে, রুবি আছে, ইভেন IPL আছে। এই মেশিনগুলো কিন্তু অনেকেই ইউজ করছেন, কিন্তু আমার সেন্টারে EW Villa Medicaতে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার একটা মেশিনে 3টা লেজার একসাথে করা আছে। আমারটাতে আছে লং পালস ইন্ডিয়া, ডায়োড অ্যান্ড আলেকজান্ড্রাইড। 3টা লেজার একসাথে করা আছে এবং আমাদের মেশিনটি US মেড অ্যান্ড US FDA অ্যাপ্রুভড ডেফিনেটলি। একটা লেজার কন্টেইনিং যে মেশিনটি আছে সেটার চেয়ে কিন্তু আমার যে 3টা লেজার কন্টেইনিং যে মেশিনটা আছে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা মেশিনে একটা লেজার, তো কার্যকারিতাটা কিন্তু আমারটা অনেক বেশি। লাইক অনেক পেশেন্টই হয়তো আমার কাছে আসেন, সেই ক্ষেত্রে হয় কি যে অনেকে হয়তো অনেক জায়গায় আগে লেজার থেরাপি নিয়ে এসেছেন, সিটিং নিয়ে এসেছেন, হয়তো 20টা 22টা বা 25টা থেকেও 25 এর বেশি দেখা যায় যে সিটিং নিয়ে আসছেন, কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট উনি পাননি। বাট আমি যখন আমার মেশিনে কাজ করছি, আমি দেখলাম যে 5 থেকে 6টা সিটিং নিলেই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আমরা পাচ্ছি এবং পেশেন্ট ইজ ভেরি হ্যাপি। লাস্ট কিছু ইয়ার হলো আমি কিছু প্রবলেম ফেস করছিলাম, লাইক আমার আনওয়ান্টেড হেয়ার ছিল অনেক। সো আমি এটা ট্রিটমেন্ট শুরু করেছিলাম আর বেশ অনেক জায়গায়, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। সো দেন আমি ফেসবুকে EW Villa সম্পর্কে জানতে পারি অ্যান্ড এখানে ভাবলাম কেন না একবার আসাই যায়। দেন আই ওয়াজ কাম অ্যান্ড এখানে আসার পর আমার পরিবেশটা অনেক ভালো লাগে। Then after consulting with the doctors, I was too much satisfied and I think this is the right place for me. এই যে লেজার হেয়ার রিমুভাল, এই ট্রিটমেন্টটা নেওয়ার আগে প্রস্তুতিমূলক কি কোনো ব্যবস্থা নিতে হয়? যেমন পদ্ধতি নেওয়ার আগে কি করা যাবে, কি করা যাবে না, এরকম? বেসিক্যালি পেশেন্টকে কিন্তু আমরা কোনো যে আপনি এটা খাবেন না, ওটা করবেন না, এত কিছু আসলে নিয়ম মানার কিছু নেই। বাট আমরা যেটা বলি পেশেন্টকে যে আপনি ওয়্যাক্সিং বা থ্রেডিং এই ধরনের কোনো কিছু করা যাবে না, বিকজ আমাদের টার্গেট থাকে কি যে আমরা হেয়ারের যে ফলিকলটা আছে ভেতরে সেটাকে টার্গেট করি আমরা। হ্যাঁ, লেজারটা ওখানে যে কাজ করে। বাট যদি থ্রেডিং কিংবা হচ্ছে ওয়্যাক্সিং করে, এই ক্ষেত্রে হয় কি যে আপনার ওই লোমের যে গোড়াটা আছে সেই গোড়াটা সহজ চলে আসে। সো এই জিনিসগুলো করা যায় না। বাট যদি পেশেন্ট শেভিং করে আসতে পারে বা ট্রিমিং করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। শেভিং উনি করে আসবে, ট্রিমিং করে আসবে, কিংবা উনি না করে আসলে আমাদের এখানে আমরা করে নিতে পারি। লেজার হেয়ার রিডাকশনের আগে ওয়্যাক্সিং বা থ্রেডিং করা যাবে না? ওয়্যাক্সিং বা থ্রেডিং করা যাবে না। আমরা যখন অবাঞ্ছিত লোমের এই সমস্যা অনেকে ভুগেন, অনেকেই প্রথম দিকে পার্লারে যান, থ্রেডিং করে, ওয়্যাক্সিং করে বা হেয়ার রিডাকশনের কোনো প্রসিডিউরে পার্লারে করে ফেলে। তো এক্ষেত্রে স্কিনে বা ত্বকে কোনো ইফেক্ট পড়ে কিনা, এটা নিয়ে একটু বিস্তারিত বলবেন। আর একটু জানতে চাইবো যে সব ধরনের পেশেন্ট কি হেয়ার মানে লেজার হেয়ার রিডাকশনের পদ্ধতিটা নিতে পারে কিনা? আমরা যেটা বলি যে ফেয়ার স্কিন, যারা একটু লাইট কমপ্লেক্সনের, প্লাস হচ্ছে যাদের হেয়ারটা হচ্ছে আপনার একটু থিক, একটু ডার্ক বা একটু কোর্স, হ্যাঁ, তারা কিন্তু গুড ক্যান্ডিডেট ফর দ্য হেয়ার রিডাকশন। হ্যাঁ, বাট যারা একটু গাঢ় কমপ্লেক্সনের প্লাস হচ্ছে আপনার হেয়ারটা যদি একদম থিন হয় বা ফাইন হয়, তাদের ক্ষেত্রে খুব একটা হেয়ার রিডাকশন মানে লেজার হেয়ার রিডাকশনের লাভ হয় না কিন্তু। হ্যাঁ,
আর তাদের ক্ষেত্রে হয়তো লেজার না করে অন্যান্য যে পদ্ধতিগুলো আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, থ্রেডিং, ওয়্যাক্সিং, ওটা করে নেওয়াই মনে হয় ভালো। বাট এই যে আবার পাশাপাশি কিন্তু অনেক সাইড ইফেক্ট নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয় কি যে যখন আপনি হয়তো ওয়্যাক্সিং বা হচ্ছে থ্রেডিং করছেন, ছোট ছোট বিন্দু বিন্দু করে লাল হয়ে যাচ্ছে লোমকূপের গোড়াগুলোতে, সেটা কেন হয়? সেটা কিন্তু আপনার ওই যে ইমিডিয়েটলি স্কিনের উপর একটা ট্রমা হচ্ছে, হ্যাঁ, সেই ট্রমার জন্য এটা হচ্ছে। কিংবা হয়তো আপনি নোটিস করবেন যে একদিন বা 2 দিন পর আপনার কি হয় যে লাল হয়ে যাচ্ছে বা ছোট ছোট দানার মতো করে আসতেছে, হ্যাঁ, লাইক ব্রোনের মতো করেই আসছে। হ্যাঁ, সেটা কেন হয়? সেটা কিন্তু আপনার হয় যে আপনি যখন ভ্যাকসিন বা থ্রেড করে যাচ্ছেন, তখন কিন্তু আপনার লোমকূপের গোড়াটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো ইজিলি কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কিন্তু ওই ধরনের আপনার দানা বা ব্রণ বা ফলিকুলাইটিস যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ইজিলি হয়। শেভিং এর ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি এরকমই একটা কমপ্লেইন পাবেন। অনেকেই বলে যে আমি শেভিং করছি, শেভিং করলে দেখা যায় যে আপনাদের কি হয় যে লোমকূপের গোড়াগুলাতে ইচিং হয়, চুলকায়। হয়তো আজকে শেভ করলেন, কালকে থেকে চুলকানো শুরু হয়ে গেল, তারপর ছোট ছোট দানার মতো আসে। দিস ইজ বিকজ অফ দ্য ফলিকুলাইটিস, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বেসিক্যালি। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফলিকুলাইটিস ওখান থেকে কিন্তু হচ্ছে। সাইড ইফেক্ট কথা যেহেতু আসতেছে, একটা জিনিস বলতেই হবে যে আমাদের দেশের মেয়েরা কিন্তু এখন হেয়ার রিমুভিং ক্রিমটা কিন্তু খুব বেশি ইউজ করে। হ্যাঁ, সো এটাতে কিন্তু ইমিডিয়েটলি প্লাস লেট সব ধরনের অনেক কমপ্লিকেশনসই আছে। ইমিডিয়েটলি কি হয় যে আপনার যদি সেই মেয়েটির বা সেই ছেলেটির যদি আপনার ধরেন সেই প্রোডাক্ট যেটা ইউজ করছে তাতে যে অ্যালার্জি থাকে, একটা অ্যালার্জি কন্ডিশন হতে পারে, তার ইচিং হতে পারে, তার ওটা থেকে আপনার লাল হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, কিংবা কন্টিনিউয়াসলি ইউজ করতে করতে দেখা যায় যে লোমকূপের গোড়াগুলো অনেকে দেখবেন যে কালো কালো হয়ে যাচ্ছে, এরকম ফলিকুলাইটিস থেকে। বা অনেক ধরনের কিন্তু অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস আমরা যেটাকে বলি, সেই ধরনের বা এক্সিমা বা ডার্মাটাইটিস গুলো কিন্তু ডেভেলপ করে যায়। ম্যাম, এখানে লেজার প্রসঙ্গে আমি একটু বিস্তারিত জানবো যে লেজার নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের ভ্রান্ত ধারণা থাকে, যে অনেক আসলে আপনি একজন বিশেষজ্ঞ, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে জিনিসটা একটু ক্লিয়ার করতেন যে লেজার নিয়ে কি আসলে ভয় পাওয়ার কোনো কারণ আছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের ইফেক্ট, আফটার ইফেক্ট বা কিছু আছে কিনা? বেসিক্যালি লেজার কিন্তু হার্মফুল কিছু আমাদের জন্য নিয়ে আসে না। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেক ভ্রান্ত ধারণা, অনেক মিথ প্রচলিত আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিব আমি, যে আপনি হয়তো অনেক সময় দেখবেন যে একটা কোনো অপারেশন বলেন বা কোনো একটা প্রসিডিউর বলেন, আপনি ছুরি দিয়ে কেটে কি হয়, অপারেশন করতে গেলেন, ছুরি দিয়ে কাটলেন, ব্লিডিং হলো, স্টিচ করলেন, দাগ পড়লো, ঘাটা শুকাতে দেরি হলো, তো পেশেন্টের কিন্তু সাফারিংসটা অনেক বেশি, পেইনফুল পেশেন্টের জন্য। কিন্তু সেই কাজটাই যখন আমরা লেজারে করছি, কোনো ব্লিডিং নেই, আলাদা করে কোনো স্টিচও দিতে হয় না, অনেক সময় ব্যথাও পাচ্ছে না, অ্যানেস্থেসিয়া ছোট করে দিয়ে নিচ্ছি আমরা, এবং রিকভারি টাইমটা কিন্তু অনেক আর্লি হয়। সো অনেকের ধারণা কি যে লেজার শুধুমাত্র সুন্দর হওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, বেসিক্যালি কিন্তু না। লেজারের যেমন আমাদের কসমেটিক পারপাসেও আমরা ইউজ করি, লেজারটা কিন্তু আমরা ক্লিনিক্যাল পারপাসেও ইউজ করছি। সো লেজার নিয়ে যে ভ্রান্ত ধারণা যে লেজার ইউজ করলে স্কিনের ক্ষতি হবে বা ক্যান্সার হবে এই ধরনের কিছু, এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন। বা অনেকে মনে করেন যে লেজার হয়তো বা অনেক ব্যয়বহুল। লেজারটা আসলে অতটা ব্যয়বহুল না, বিকজ একটা অপারেশন করতে গেলে অনেক খরচ পড়ে। আমাদের লেজারও কিন্তু কম বেশি কিছু কম বেশি হয়, খুব বেশি ব্যয়বহুল না। এখন আমার যখন আজকে আমি লেজার হেয়ার রিডাকশন নিয়ে কথা বলছি, আমরা অনলি 5000 পার এরিয়া সেশন থেকে স্টার্ট করছি, এবং ধীরে ধীরে কিছু জায়গা মানে যখন ব্রড এরিয়া আসতেছে সেক্ষেত্রে একটু দাম বাড়ছে, হ্যাঁ, কস্ট একটু বাড়ছে। বাট আপনি যখন সেই ইউরোপে যাবেন, আমেরিকাতে যাবেন, তখন আপনি যে খোঁজ নেন দেখেন কস্ট কতটা বেড়ে যাচ্ছে, অনেক গুণ কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, সো আসলে ওটা কনসেপশনটা আসলে ভুল যে লেজারের কস্ট অনেক বেশি বা লেজার দিয়ে আসলে ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য আসলে আমরা এফোর্ড করতে পারবো না, এটা আসলে আমার মনে হয় না খুব বেশি হেরফের হয়। অবাঞ্ছিত লোমনে যখন আমরা সমস্যায় থাকি, আমরা অনেক সময় বুঝি না যে কোথায় যাব।
অনেক সময় একটা দুইটা ডক্টরের কাছে যাই, তারপরে পার্লারে যাচ্ছি, অনেক সময় ঠক চিকিৎসকের পাল্লাতেও পড়তে পারে অনেকে। এই বিষয়ে সতর্কতামূলক আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাবো যে অবাঞ্ছিত লোম শুধুমাত্র কোনো ডিজিজের জন্য হয় সেটা কিন্তু না। আমাদেরকে আল্লাহ যে সৌন্দর্য দিয়ে দান করেছেন সেটাও অনেক সময় কিন্তু আমাদের মনে হয় যে না, আমরা যদি একটু চেঞ্জ হতাম সেই ক্ষেত্রে হয়তো আমাকে দেখতে আরো ভালো লাগতো। সো সেই হিসেবেই বলি, যদি আপনি আপনার গায়ের লোমগুলোকে একটু সরাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার উচিত আপনি একজন ডক্টর, দ্যাট মিনস ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যিনি হন না কেন তার কাছে আসবেন। উনি আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট দিয়ে আপনার এই যে লোমের সমস্যা ওটাকে সরাতে পারবেন। এখানে সেখানে ছুটোছুটি করে কিন্তু কোনো লাভ হবে না, বিকজ লেজার হেয়ার রিডাকশন ইজ দ্য অনলি ট্রিটমেন্ট যেটা আপনার হেয়ারটাকে চিরতরে বিদায় জানাতে পারে। আর হচ্ছে ডেফিনেটলি যেহেতু আপনার হেয়ারটা শুধুমাত্র কসমেটিক্যালি আপনাকে খারাপ দেখাবে সেটার জন্য না, আপনার ডেফিনেটলি কোনো ডিজিজ প্রসেস এটার পিছনে থাকতে পারে। সো প্রপার ডায়াগনোসিস অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, যার জন্য ডক্টরের শরণাপন্ন হন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করুন। প্রিয় দর্শক, আজকে আমরা অবাঞ্ছিত লোমের কারণ এবং তার অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ শুনলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। এখন আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা EW ভিলা মেডিকাতে আসতে চান, নিজেকে ভিতর এবং বাহির থেকে আরো সুন্দর ও প্রাণবন্ত দেখতে আগ্রহী, যোগাযোগ করুন 09606213232 এই নাম্বারে। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এ সময়েই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।